আমরা আমজনতা অনেক কিছুই বলি, কিন্তু যারা সরকার চালায় তারা কিন্তু বোঝে যে কোন জায়গাটাতে ঝামেলা হলে কি হবে। ভারতের সাথে সুসম্পর্ক থাকুক, সমস্যা নেই, কিন্তু ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে তোমরা নিবা, আমরাও পাবো। হিসাব নিকাশ কাগজ করবে, যা থাকবে তা বুঝাই দিতে হবে। তো ভারতের জন্য একটা সুসংবাদই। যেমন ধরেন জাতীয় সঙ্গীত পরিবর্তন, ভারতের সাথে সমানভাবে পাল্লা দেওয়া, অথবা ভারতের দেশ মানে জনগণকে যারা বাংলাদেশে চাকরি করে তাদেরকে বের করে দেওয়া। আবার ধরেন ভারতীয় পণ্য বয়কট, অনেক কিছু আমরা ডাক দিচ্ছি। ভারতের জন্য আবারও বাংলাদেশের রাস্তা খুলে দিল ডক্টর ইউনূস। এদিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সমাবেশে হামলা করেছে ছাত্রলীগ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাথে আপনারা জানেন যে কত কিছু হয়েছে। তো আওয়ামী লীগ সরকারের পতনের পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মাপকাঠিটা কেমন হবে, এ নিয়ে নানান প্রশ্ন যারা আমরা অডিয়েন্স লেভেলে আছি তাদের। যেমন ধরেন জাতীয় সঙ্গীত পরিবর্তন, ভারতের সাথে সমানভাবে পাল্লা দেওয়া, অথবা ভারতের দেশ মানে জনগণকে যারা বাংলাদেশে চাকরি করে তাদেরকে বের করে দেওয়া। আবার ধরেন ভারতীয় পণ্য বয়কট, অনেক কিছু আমরা ডাক দিচ্ছি। কিন্তু আমাদের যে রাজনৈতিক দলের প্রধানরা আছেন বা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা ভারতের ব্যাপারে কতটুকু আসলে ভূমিকা নিচ্ছে। তবে আমরা হয়তো আবেগে কাজ করি, কিন্তু তারা বেসিক্যালি বিবেকেই কাজ করে। আসুন দেখি কি এমন ঘোষণা এলো যেখানে ভারতের জন্য খুবই পজিটিভ একটা ফিডব্যাক তৈরি হচ্ছে, আর এতে বাংলাদেশের বা কি লাভ ক্ষতি হবে। অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, ভারতের সাথে আমাদের যে চলমান বড় প্রকল্পগুলো আছে এগুলো নিয়ে কোনো সংকট হবে না, কোনো প্রকল্পের কাজও বন্ধ হবে না। কিন্তু দৃশ্যত অনেকগুলা কাজ বন্ধ আছে। আমাদের হাইওয়ে থেকে শুরু করে অনেক বড় বড় কাজ, এরকম যে আপনার যে কি বলে উড়াল সেতু, বিভিন্ন কাজ কিন্তু বা জেটি বন্দর, অনেক জায়গায় ভারতের বিভিন্ন নামি দামি কোম্পানি এখানে বিলিয়নস অফ ডলার কিন্তু ইনভেস্ট করেছিল। তো সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর অনেকেই বাংলাদেশ ছেড়ে ভেগে চলে গেছেন। তাদের যেই প্রকল্পগুলো চলমান ছিল সেগুলো থেমে গেছে, সেগুলোর দৃশ্যত কোনো কাজ হচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতের সাথেও ভিসাগত ইস্যুতে সম্পর্কে টানা পড়েন। আবার ভারতের যারা শ্রমিক আছেন বা যারা কন্ট্রাক্টর আছেন বা যারা ইনভেস্টর আছেন, তারা মনে করছেন যে এই পরিস্থিতিতে বাংলাদেশে এসে ব্যবসা করার আসলে খুব বড় কোনো পরিবেশ নেই। সেই জন্য তারা সরকারের সাথে বেশ কয়েক দফা মিটিং করেছেন। আর সেই মিটিংয়ের পরই আমাদের ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি আপনার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পর তিনি প্রেস ব্রিফিং দিয়েছেন, বলছেন যে ভারত আমাদের সবচেয়ে বড় ঘনিষ্ঠ প্রতিবেশী, তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে তিনি জানিয়েছেন। অর্থ উপদেষ্টা বলছেন, বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আমাদের সরকারও আহ্বান জানিয়েছে। এদিকে ঢাকা দিল্লি একসঙ্গে আগের মতনই কাজ করবে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশনার। ভারতীয় হাই কমিশনার বলছে, ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত করা হয়নি, সাময়িকভাবে কিছুটা হয়তো কাজ বন্ধ ছিল। বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে ভারত কাজ করতে আগ্রহী। আশুগঞ্জ এবং আখাউড়া সড়কের মতন কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই তারা পরিবেশটা শান্ত হলে ফিরে আসবে এবং কি প্রকল্পগুলোর কাজকে বেগবান করবে। ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই। আগের মতোই এই সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। এখন প্রশ্ন হচ্ছে, এতে আসলে জনগণের রিয়াকশনটা দুই টাইপের হয়েছে কেন? ভারতের জনগণ টু বাংলাদেশের জনগণ কখনোই সম্পর্ক খারাপ না। ভারতের ইকোনমি টু বাংলাদেশের ইকোনমি পারস্পরিক নির্ভরশীল। যেমন ধরুন আজকে 2,31,000 ডিম আসছে, তো এই ডিমকে বাংলাদেশের মানুষ খাবে না? খাবে। 60 টাকা করে প্রতি পিস আসছে, এই ডিমটা অল্প দামে বেচা যাবে, কারণ আমাদের দেশে সিন্ডিকেট হয়। ভারত থেকে পেঁয়াজ না আসলে আমরা বিপদে পড়ি। তো এটা উৎপাদন করে কে? ভারতের সাধারণ জনগণ। কিনে কে? বাংলাদেশের সাধারণ জনগণ। ভারতের সাথে যে সমস্যাগুলা, এগুলা কিন্তু কোনো পণ্য লেনদেন এগুলা নিয়ে না। সমস্যা হচ্ছে, মূল সমস্যা তিস্তা সহ আরও কিছু বেশ প্রকল্প, নদীর ইস্যু, পাশাপাশি সীমান্তে হত্যা। এই দুইটা জিনিস বাদ দিলে আপনি ভারতের সাথে ওই রকম কোনো কিছু পাবেন না। বা আমাদের যে মাতারবাড়ি বন্দর অথবা তারা যে রেলপথ তৈরি করছে, এখানে আমরা আমাদের স্বার্থটা কতটুকু দেখছি, ভারতের স্বার্থটা কতটুকু দেখছি, এগুলার ক্যালকুলেশনের কারণেই আমরা যখন দেখি যে আমাদের স্বার্থটা কমে গেছে। আবার পলিটিক্যাল একটা মুভমেন্টও আছে, যেমন ধরেন জামাত ভারতের সাথে ভালো সম্পর্ক ক্যারি করতেছে, বিএনপি ভালো, অন্তর্বর্তী সরকারও ভালো। ডক্টর ইউনূস সাহেব মোদির সাথে বৈঠক করার জন্য এক ধরনের একটা লবিংই করছেন, আমাদের কাছে মনে হচ্ছে। ভারত আবার সেটা নিয়ে ভাবও নিচ্ছে। তো সকল কিছুর মেইন কারণ হচ্ছে জনগণ যেন অস্থিতিশীল না হয়। ভারতের রাজনৈতিক সরকার বাংলাদেশের জনগণের সাথে যদি সম্পর্ক ক্রিয়েট করে দেন, ভারত নিয়ে বাংলাদেশের মানুষের কোনো অ্যালার্জি নাই, কিন্তু আমাদেরকে যখন নানানভাবে আমাদের নানান ইস্যুতে, নানান ন্যায্যতাতে তারা আমাদেরকে বাধাগ্রস্ত করে, ভারত সেনাবাহিনী পাঠায় দেবে, এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ভারতের নিয়ে ভূমিকা রাখবে, এগুলা নিয়ে মানুষের কনসার্ন তৈরি হয়। আমরা কি ভারতের ইস্যু নিয়ে এত কথা বলি? সো বুঝতে পারছেন, আমরা আমজনতা অনেক কিছুই বলি, কিন্তু যারা সরকার চালায় তারা কিন্তু বোঝে যে কোন জায়গাটাতে ঝামেলা হলে কি হবে।
ভারতের সাথে সুসম্পর্ক থাকুক, সমস্যা নেই, কিন্তু ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। তোমরা নিবা, আমরাও পামো, হিসাব নিকাশ কাগজ কলমে যা থাকবে তা বুঝাই দিতে হবে। তো ভারতের জন্য একটা সুসংবাদই। দর্শক দেখছিলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি আপডেট নিউজ। আপনারা বাইপাস থেকে নিয়োগ করবেন, আমরা ধরে নিব আপনারা বিশৃঙ্খলা করতে আগস্ট থেকে আমাদের নতুন একটি সংগ্রাম শুরু হয়েছে। আপনাদের সবার মাথায় রাখতে হবে, একটা সিস্টেমের শুধুমাত্র যিনি মনিব, আমরা এই মনিবকে গণভবন থেকে উৎখাত করে আমরা সীমান্তের ওপরে পাঠিয়ে দিয়েছি। কিন্তু মনিবের যারা দোষর ছিল, মনিবের যারা দাস ছিল, তারা হয়তো আপনারা আমার আশেপাশে ঘোরাফেরা করছে। তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আজকে অনুষ্ঠানে আসার পরে এই মনিবের দাসসূচক, এই মনস্তত্ত্বে বিশ্বাসী অনেক মানুষকে আমরা দেখেছি। আপনাদেরকে এই যে আমাদের সংগ্রামটা, এই যে লড়াইটা, বাংলাদেশ পুনর্নির্মাণ, বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত সেই লড়াই, সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমি কয়েকটা বিষয়ে শুধুমাত্র আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এক নম্বর বিষয়, আমাদের ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভে রয়েছে, বিগত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা আপনাদের বিদেশে পাচার করা হয়েছে। 11 লক্ষ কোটি টাকা। একটা জিনিস খেয়াল করে, এই যে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, তখন আমাদের ভূমিকাটা কি ছিল? ঠিক ওই সময়ে আমাদের ভূমিকাটা ছিল, আমরা বিভাজনের রাজনীতি করেছি। আমরা পাহাড়ি সমতলে বিভক্ত ছিলাম, আমরা হিন্দু মুসলিমে বিভক্ত ছিলাম, কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নেই সেই আলাপে আমরা বিভক্ত ছিলাম। আমরা যখন দেখেছি সরকারকে আমরা দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছি, তাদের পক্ষ হয়ে কেউ মন্দির জ্বালিয়ে দিয়েছে, কেউ মসজিদে গীতা রেখে আসছে। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা রেখে, আমাদের মাথায় কাঠাল ভেঙে খেয়ে বিগত সরকার 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদেরকে এইসব ছোট ছোট বিষয়ে আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে। আমরা যদি আমাদের মধ্যে যদি স্থিতিশীলতা আসে, শাসক সবসময় স্থিতিশীলতাকে ভয় পায়, কারণ শাসক জানে, শাসক মনে করে সমাজে যদি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় তখন জনগণ ক্ষমতাকে প্রশ্ন করা শুরু করবে। সেজন্য শাসক সবসময় জনগণের নিজেদের মধ্যে সবসময় সাম্প্রদায়িক যেই ধরনের বিচ্ছিন্নতা রয়েছে, সাম্প্রদায়িক যে ধরনের কনফ্লিক্ট রয়েছে, সেগুলো ইচ্ছাকৃতভাবে সেগুলোতে ইন্ধন দেওয়া হয়। কিন্তু আমরা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছি যে আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ, কোনো ধরনের বিভাজন, কোনো ধরনের বিভাজনের ট্যাবলেট আর আমাদেরকে বিভাজিত করতে পারবে না। 5ই আগস্টের পরে যতগুলো সংকট তৈরি হয়েছে, আমরা কি বিশেষ করে বিভাজিত হয়েছি নাকি ঐক্যবদ্ধ হয়েছি? আজকে আমাদেরকে যে রাজনৈতিক বন্যার শিকার আমাদেরকে হতে হয়েছে, আপনারা দেখেছেন রাজনৈতিক বন্যার সময় আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সমতলের মানুষ, সকল মানুষ তার নিজ নিজ জায়গা থেকে আমরা কিভাবে এই সংকটটি উত্তরণ করার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। সুতরাং যারা ক্ষমতা কাঠামোতে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আমরা খাগড়াছড়ি থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই, আপনারা কখনই আর ডিবিসি পলিটিক্সের দিকে আর যাবেন না। এই বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে ডিবিসি পলিটিক্সের মধ্য দিয়ে যদি আপনি মনে করে থাকেন আপনারা ক্ষমতা কাঠামো চিরস্থায়ী হবে, তাহলে আপনাদের সামনে 5ই আগস্টের গণভবনের যে ছবিটি রয়েছে, সংসদ ভবনের যে ছবিটি রয়েছে, সেটির কথা আপনারা মনে করবেন। শুনছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মতো এখানে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।